মোহনা টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ আবু আবিদ। সারা দাও বাংলাদেশ আমরা পৌঁছে যাচ্ছি সকল জায়গায়, বিভিন্ন পেশার মানুষের কাছে। আপনারা দেখতে পেয়েছেন এর আগেও কোনো পেশার মানুষই আমাদের সারা দাও বাংলাদেশের টিমের ক্যামেরা নজরের বাইরে যাচ্ছে না। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সুপরিচিত মুখ বিশিষ্ট শিল্পপতি জনাব মোহাম্মদ নাদের খানের কাছে আমরা কিন্তু চলে এসেছি। স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। মোহনা টিভিকে অনেক ধন্যবাদ। আপনাদের সারা বাংলাদেশের যারা দর্শক আছে তাদের জন্য শুভেচ্ছা। একেবারেই শুরুতে আপনার কাছে আমি একটি জিনিস দিয়ে জানতে চাই, আপনার গল্প শুনলেই তরুণ প্রজন্ম, উদ্যোক্তারা কিংবা তরুণ ব্যবসায়ীরা একটি জিনিসই বলেন যে শূন্য থেকে শীর্ষে, এর উদাহরণ আপনি। গল্পটা যদি আমাদেরকে সংক্ষেপে বলতেন। আমার জন্ম গ্রামে, আমার থানার উপজেলার নাম হলো ফটিকছড়ি। গ্রামের প্রাইমারি স্কুলে আমার প্রাইমারি স্কুল শেষ। তারপর আমাকে আমার মামার আব্বা রেঙ্গুনেই হোল অফ হিজ লাইফ ব্যবসাতে ছিলেন। উনি অসুস্থ হয়ে যাওয়াতে আমাদের ফ্যামিলির সঙ্গে আমাকে 1956-এ আমাকে রেঙ্গুন যেতে হয়েছিল। এবং রেঙ্গুনে আমি 10 মাস ছিলাম। ওখান থেকে এসে আমি চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে ভর্তি হই ক্লাস 6-এ, এবং 63-তে ক্লাস 9-এ গিয়ে আমি ক্লাস 10-এ উত্তীর্ণ হতে পারি নাই চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে। তখন আমার মেজো ভাই আমাকে মুসলিম হাই স্কুলে ক্লাস 9-এ ভর্তি করালাম। আমি মুসলিম হাই স্কুল থেকে আমার এসএসসি পাস করছি। তার মানে কি 1 বছর ড্রপ দেওয়ার প্রয়োজন পড়েছিল? 1 বছর ড্রপ। ওই বছরে কিন্তু এসএসসিটা স্টার্ট হয়েছিল। তখন ক্লাস 9-এ আউট অফ 10 সাবজেক্টস, ক্লাস 9-এ 4টা সাবজেক্টে ফাইনাল হয়ে যেত এসএসসি। তারপর ক্লাস 10-এ গিয়ে 6টা সাবজেক্টের ফাইনাল হতো। দেন দুটো কম্বাইন করে এসএসসি রেজাল্ট, ওটা 2 বছর চলছিল। 2 বছর পরে চেঞ্জ হয়ে ক্লাস 10-এই 10 সাবজেক্টের পরীক্ষা হতো। তারপর আমি চিরাং কলেজে ভর্তি হলাম সায়েন্সে। ওখান থেকে আবার বিএসসি করলাম। বিএসসি করার পরে আমি লাহোর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ভর্তি হলাম। লাহোর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে মাইনিং এর সাবজেক্ট ছিল, একটা ফ্যাকাল্টি। তো সেই জন্য ইস্ট পাকিস্তান থেকে কিছু কোটা ছিল, ওই কোটাতেই আমি ভর্তি ছিলাম। তো নর্মালি ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এগুলোতে ব্রিলিয়েন্ট ছেলেরা ভর্তি হয়। I was not such a brilliant student. তার মানে আপনি ব্রিলিয়েন্ট দাবি করেন না নিজেকে? কার ব্রিলিয়েন্সি কোন দিকে প্রকাশ হয় সেটা nobody knows. Then আমি 1 বছর ওখানে কন্টিনিউ করে I lost my interest because all geniusদের সঙ্গে একটা, so I come back. কিছুদিন বেকার ছিলাম। তারপর আমাদের এইভাবে তো জীবন যায় না, কিছু তো করতে হবে। তখন ওই চিটাগং সিমেন্ট ক্লিংকার আছে না, সিমেন্ট ক্লিংকারের যিনি জেনারেল ম্যানেজার ছিলেন, ওনার নাম ছিল নজরুল ইসলাম, না আমিনুল ইসলাম, সরি, হি ওয়াজ দ্য জেনারেল ম্যানেজার। ওনার সঙ্গে স্টিল মিলের আমার বড় দুলাভাই ওয়াজ দি চিফ মেডিকেল অফিসার। হি ওয়াজ ওয়ার্কিং দেয়ার এট দি ইনিশিয়াল স্টেজ। তো আমাদের ওখানে যাওয়া আসা ছিল, ওনার সঙ্গে তখন পরিচয় ছিল আর কি। দেন আই ওয়েন্ট টু হিম ওয়েন হি ইজ এ জেনারেল ম্যানেজার অফ সিমেন্ট ক্লিংকার। তা আমি বেকার, আমাকে কিছু কাজ দেন। তখন উনি বললো যে আমার অফিসটা রিনোভেশন হবে, তুমি এটার জন্য টেন্ডার দাও। তো আমার কাছে কোনো অফিস নাই, কোম্পানি নাই, কিচ্ছু নেই। আমার ব্রাদার ইন ল, আমার একটা প্রেস ছিল,
ওনাকে বললাম যে আপনার ঠিকানাটা ইউজ করতে পারবো কিনা। ওকে, তুমি ওর একটা প্যাডো ছাড়াই দিলেন। কোম্পানির নাম ছিল খানকো। আমি টেন্ডার দিলাম, কাজ দিল। এখন কাজ উঠাবো কেমনে? মানে মূলধন তো নাই। মূলধন, মাই মাদার হ্যাজ গিভেন মি 5,000 টাকা, জাস্ট 5,000 টাকা। 5,000 টাকা। 5,000 টাকা তখন ভ্যালু ছিল মোর দেন $1,000। তো আমার আব্বার সঙ্গে যারা কাজ করতেন, সুপারভাইজার, ওইরকম একজন সুপারভাইজার আমাদের গ্রামের ছিল। ওনাকে ডাকলাম, আইসা বললাম যে আমি এরকম একটা কাজ পেয়েছি, আমার কাজটা উঠে দিল। উনি 2 মাসের মধ্যে কাজ উঠে দিল। আমার টোটাল 8,000 টাকা খরচ হয়েছে, বিল পাইছি 10,000 টাকা। মানে 2,000 টাকা লাভ। 2,000 টাকা লাভ হয়েছে। এটা আপনার জীবনের ফার্স্ট আর্নিং অফ মাই লাইফ। 2,000 টাকা লাভে। এর মধ্যে তো এরপরে শুরু হয়ে গেল, ইট ইজ 69-এ। সংযুক্ত মজার একটি প্রশ্ন করতে চাই যে আন্টির 5,000 টাকা কি ফেরত দিয়েছিলেন, না ওটা আপনার কাছেই রেখে দিয়েছেন? I didn't have the chance to return that money because my mother expired in 70. ওইটা 70 পার হয়ে গেল, তখন তারপর আমাদের সুযোগটি হয়ে ওঠেনি। এই আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল। মুক্তিযুদ্ধ শুরু হতে আবার এভরিথিং স্টপ। তখন ওখানে একটা ছবি আছে, আমার বন্ধু, ইজ এ ফাউন্ডার অফ উত্তরা মোটরস, মিস্টার মোখলেসুর রহমান। ওনার বাসায় আমার সঙ্গে কাটতো। তো লিবারেশন পরে আর ওনার ওয়াইফ বাবিও আমাকে অসম্ভব স্নেহ করতো। উনি আমাকে বললো তুমি ইম্পোর্ট ব্যবসাতে আস। আমার কাছে বলছে টাকাও নাই, ইম্পোর্ট ব্যবসা জানি না। ইউ ডোন্ট ওয়ারি, আই উইল হেল্প ইউ। সে বয়সে আমার ছোট, কিন্তু ডিউরিং হিজ কলেজ টাইম হি ইউজড টু ডু বিজনেস, হি ইউজড টু মেনটেন হিজ ওন কার। ভেরি ব্রিলিয়েন্ট। তো ওনার অ্যাডভাইসে I took an office in Khatunganj. ওখানে বসে ব্যবসা, ইম্পোর্ট ব্যবসা স্টার্টেড। ব্যবসা শুরুর আগে উনি একটা অ্যাডভাইস দিয়েছিলেন আমাকে যে তুমি যেখানে বসে তোমার ব্রেড অ্যান্ড বাটার আর্ন করবা, ওখানে কারোর সঙ্গে চিটিং করতে পারবে না। If you cheat somebody, মনে করবা তুমি নিজের সঙ্গে চিটিং করতেছ। এই একটা কথা মেনে চলছি, এখনো মেনে চলি। টিল টুডে আই ওবে হিজ অ্যাডভাইস। ইন দি মিডলে যা কিছু হয়েছে, যা চিন্তা করছি, এটা অটোমেটিক হয়ে গেছে। আর ইন্টারন্যাশনালি আমাদের যাদের সঙ্গে ব্যবসা করি, they also rely us। পৃথিবীর অনেক দেশের সাথে আপনি ব্যবসা করেছেন, অনেক অভিজ্ঞতা পুরো পৃথিবীর বিভিন্ন দেশ নিয়ে আপনার। বাংলাদেশ ব্যবসা করার জন্য কতটুকু সুইটেবল প্লেস বলে আপনি মনে করেন ব্যক্তিগতভাবে? ব্যক্তিগতভাবে বলবো, প্রথমে একটা দেশকে আগায় নিতে গেলে প্রথম আপনাকে দেখতে হবে আপনার সম্পদ কি আছে। যেমন ধরেন জাপানে কোনো মিনারেলস নাই, কিচ্ছু নেই, বাট এটা পৃথিবীর G7 এর মধ্যে ওয়ান অফ দ্য মেম্বার। সিমিলারলি আমাদের কি সম্পদ আছে? আমাদের সম্পদ হলো মানুষ। আজকে চায়নার এত উন্নতি কেন? মাওসুতিংয়ের এই যে সময় রিভলিউশন মুভমেন্ট হলো, ওই মুভমেন্টে সব ইউনিভার্সিটি বন্ধ হয়েছে। বাংলাদেশ ইন্ডিয়া স্বাধীন হয়েছে 47-এ, চায়না স্বাধীন হয়েছে 49-এ। এখন চায়নার সঙ্গে এই পাক ভারতের কোনো দেশের সঙ্গে তুলনা হবে? ওই লেভেলে ওদেরকে যেতে আরো কত শত বছর লাগবে, আল্লাহ তাআলা এগুলো জানে না। সো আমাদের মানুষের কিভাবে তাদেরকে ভ্যালু দিয়ে তাদেরকে ইউটিলাইজ করা যায়,
দ্যাট ইজ আওয়ার অ্যাসেট। আজকে যে 7.5 লক্ষ কোটি টাকার বাজেট হচ্ছে, এটা বিকজ অফ দি আমাদের ম্যান পাওয়ার অ্যান্ড দি পিপল ওয়ার্কিং আউটসাইড, তাদের রিমিটেন্স, এগুলোর সবগুলোকে একত্র করে আজকে আমরা এত বড় বাজেট করতে পারছি। তো এখন আমাদেরকে ফিক্স আপ করতে হবে কোথায় আমাদেরকে এমফাসিস দিতে হবে, কি এডুকেশন আমাদের জনসংখ্যাকে এডুকেটেড করতে হবে। আমাদের এখন যে এডুকেশন সিস্টেমটা আছে এটা কোনো কাজে আসতেছে না আমাদের। আই স ইন মালয়েশিয়া এ মাস্টার্স ইজ ওয়ার্কিং এজ এ সুইপার, বাংলাদেশি মাস্টার্স। বাংলাদেশি মাস্টার। আমার কাছে অনেকে চাকরির জন্য আসে, সবাই মাস্টার্স। আমি ওদেরকে বলি তোমার এই মাস্টার্সের কাজটা শুধু তোমার বিয়ের কাজে লাগবে, আর কোনো কাজে লাগবে না। মানে বায়োডাটাতে। সো এডুকেশনে আমাদেরকে আমূল পরিবর্তন করতে হবে এবং উই হ্যাভ টু ডেভেলপ দ্য ইনফ্রাস্ট্রাকচার, উই হ্যাভ টু আমাদেরকে এনশিওর করতে হবে ল অ্যান্ড অর্ডার অ্যান্ড দি ইনফ্রাস্ট্রাকচার। এগুলো আমরা করতে পারলে আমাদেরকে কেউ ধরে রাখতে পারবে। আমি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে জড়িত নই। না, আমি বুঝতে পেরেছি। মানে আপনি নেতৃত্ব বলতে এই যে এডুকেশনাল সিস্টেম যিনি চেঞ্জ করবেন, সত্যিকার অর্থে আমরা লিডার পাইনি। একটা দেশের আগায় নিতে হইলে ফার্স্ট অফ অল ইউ নিড এ লিডার। লিডার উইল গিভ ইউ দ্য ভিশন। ভিশনকে ইমপ্লিমেন্ট করবে ওই দেশের জনগণ। ওই লিডারকে সৎ হইতে হবে, ভিশন থাকতে হবে। যেমন ইফ ইউ গিভ দ্য এক্সাম্পল অফ দি সিঙ্গাপুর, they have nothing. They don't have the capacity to protect their country by themselves. That's why they, after liberation, they joined with Malaysia. যখন ইলেকশনের সময় ওরা একটা সিঙ্গাপুরের জন্য একটা কয়েকজন মেম্বার পার্লামেন্টে যেতে চাইছিল, মালয়েশিয়া doesn't allow. That's why Malaysia সিঙ্গাপুরকে মালয়েশিয়াতে বের করেছে। Literally, Lee Kuan was crying, I will save his country. That country আজকে কোথায়? Because of লিডারের কনফিডেন্স ছিল বলে। খুবই চমৎকার উত্তর পেলাম এবং স্পষ্ট উত্তর পেয়েছি আপনার কাছ থেকে। আমি ভিন্ন একটি প্রসঙ্গে যেতে চাই। সরকারের পালাবদল, অনেক সরকারের পালাবদল আপনি নিজে দেখেছেন, দেশ স্বাধীন হওয়া আপনি দেখেছেন, তারপরে নানান ঘটনার সম্মুখে আপনি নিজেও দেখেছেন, আবার নিজের ব্যবসা প্রতিষ্ঠানকেও ধরে রেখেছেন। এখন পর্যন্ত আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিচ্ছেন। বর্তমান বাংলাদেশে এই পালাবদলের যেই সময়গুলো যায়, বর্তমান বাংলাদেশে পালাবদলের যেই সময় যাচ্ছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্ষমতায়, আমি একেবারে স্পেসিফিক যদি আপনাকে প্রশ্ন করতে চাই যে 5ই আগস্টের পরবর্তী সময়ে ব্যবসায় কি কোনো প্রভাব পড়েছে কিনা, সে প্রভাব কাটিয়ে ওঠার আসলে কোনো উপায় আদত আপনারা যারা বিশিষ্ট শিল্পপতিরা আছেন তারা নিয়েছেন কিনা, নাকি শুধু দুশ্চিন্তাই করে যাচ্ছেন? কত হলো একজন ইন্ডিভিজুয়াল, একটা ব্যবসায়ী অথবা দেশ সবসময় আশা নিয়ে বেঁচে থাকে, ঠিক আছে? আমাদের বাংলাদেশের বয়স হলো 54 আমরা এত বছরে 54 ইয়ার্সে বা 53 ইয়ার্সে আমরা কি দেখে আসছি? এটাকে সামনে রেখে আমার যে পালাবদলটা is we have a new Bangladesh. It's a revolution. New Bangladesh. এবং যে সংস্কারগুলো হচ্ছে, আগে কি হয়েছে এটা আপনারা যারা এখানে আছেন, ইয়াং জেনারেশন, আপনারাও দেখছেন, আমরাও দেখছি। কিন্তু এই দেশটাকে কি বলবে, মানে লুট করার মতো যারা আসছে তারাই এটাকে যে যেদিকে পারে লুটেই করছে।
দেশের প্রতি কেউ ইয়ে করেন। এখন যে সরকার আছে, এই সরকারের যে পদক্ষেপগুলো নিচ্ছে, এটা এই যে জুলাই আগস্ট সনদ, জুলাই সনদ, এটা যদি বাস্তবায়ন হয়, আবার যদি কনস্টিটিউশন নতুনভাবে করা হয়, তখন সবাইকে একটা গণ্ডির মধ্যে, একটা প্রেসিডেন্ট সে তার একটা গণ্ডি বেঁধে দিবে, প্রাইম মিনিস্টার তার একটা গণ্ডি থাকবে, এমপি তার একটা গণ্ডি থাকবে, গণ্ডির বাইরে যেতে পারবে না। এগুলো যদি ইয়ে হয়, যদি আমরা সবগুলো সিস্টেম যদি অনলাইনে করে ফেলতে পারি, তখন অনেক করাপশন উইল কাম ডাউন। এবং এই যে এডুকেশন যেটা বলছি, এই যে আমাদের স্টার্লিং এখন আসছে, স্টার্লিং দিয়ে যদি আমি এডুকেশন স্ট্যান্ডার্ডটা ক্যাপিটাল সিটি ঢাকাতে যে স্ট্যান্ডার্ড, সেম স্ট্যান্ডার্ড যদি আমি খাগড়াছড়িতে ইকুয়াল স্ট্যান্ডার্ডে দিতে পারি, দেশকে কেউ ধরে রাখতে পারে। একজন তরুণ উদ্যোক্তা যিনি আজকে মনস্থির করলেন যে তিনি ব্যবসা করবেন, বা তার পুঁজি হয়তো বা অত বেশি নেই, অল্প কোনো মূলধনে তিনি ব্যবসা করতে চান, কোন সেক্টরে আপনি তাকে উপদেশ দিবেন যে এই সেক্টরে ব্যবসা করা উচিত? না, এটা হলো টুডেজ যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, এটাতে ইন এ সেকেন্ড we could reach any corner of the world. নতুন জেনারেশন, they are more educated. যেমন আমি যে টেলিফোন ইউজ করি, টেলিফোনের 1% আমি ইউজ করি না, যে ফ্যাসিলিটিগুলো আছে, বিকজ আই হ্যাভ নট এডুকেটেড। আপনি যতটুকু পারবেন ততটুকু আমি পারবো না। নিউ জেনারেশন যতটুকু ইউজ করতে পারে আমি ততটুকু পারবো। তো ইন দ্যাট ম্যানার দে আর মোর এডুকেটেড দেন আস। এবং বাংলাদেশ ইজ এ ভার্জিন কান্ট্রি, হিউজ ফিল্ড ইজ এ স্টিল ভার্জিন। We have to identify that. এই শুরুতে যেটা বললাম, we need a leader. ওকে, লিডারে ভিশন দিবে, তাদেরকে ফ্যাসিলিটেট করবে, and they will work on. কাজের কোনো ইয়ে নাই, কিন্তু ওই লিডারের অভাবে, দিক নির্দেশনের অভাবে, ফ্যাসিলিটেশনের অভাবে আমাদের এই জনসংখ্যা কষ্ট পাচ্ছে। আপনার উত্তরটি টেনেই একটু বলতে চাই যে আপনি নিশ্চয়ই অবগত যে বাংলাদেশের তরুণ প্রজন্ম বিরাট একটি অংশ এখন স্বপ্ন, তারা কোনোভাবে পড়াশোনা শেষ করেই তারা বাইরের দেশে চলে যাবে। এই যে টেন্ডেন্সি থেকে বের হওয়ার আসলে উপায় কি? এটার কারণটা হইল যে এই এনভায়রনমেন্ট, the society you are living, the environment is a big teacher. Environment যদি ভালো হয়, বিদেশ যাওয়াটা বন্ধ হবে। ও যদি আবার যারা বিদেশে লেখাপড়া করে আসেও, দেন তারা আবার ফিরে চলে যায়। কারণটা কি? বিকজ তার ডিজায়ার্ড এনভায়রনমেন্ট সে পাচ্ছে না, ডিজায়ার্ড ফ্রেন্ড সে পাচ্ছে না। তরুণের পথ কি এই জায়গা থেকে? ওই যে আপনি কি নেতৃত্বের জায়গাটি ঠিক আলটিমেটলি ওখানে যাবে। সবকিছুর মূলে নেতা, a leader. We never had a leader with a vision. একেবারে ভিন্ন একটি প্রসঙ্গে যেতে চাই। অনেক বিদেশি নাগরিকদের সাথে আপনার অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। আমি দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগেও আপনি তাদের সাথে ওভার ফোনে কথা বলছেন, অনলাইন মিটিং করছেন। তাদের আসলে বর্তমান বাংলাদেশ নিয়ে তাদের চিন্তা ভাবনা কেমন?
ইনভেস্টমেন্টের দিকে বা সবকিছু মিলিয়ে তাদের মোটিভটা আপনি কি বুঝতেছেন? এই যে কথাগুলো বললাম টেলিফোনে, বাংলাদেশ থেকে যতগুলো এলসি করি কোনোদিন আমাদের কাছে অ্যাড কনফার্মেশন চাইনি। এখন প্রত্যেকটা এলসিতে অ্যাড কনফার্মেশন চাচ্ছে। হোয়াট ইজ অ্যাড কনফার্মেশন? ও যে মালটা ডেলিভারি দিবে, ডেলিভারির মালের ভ্যালুটা ও কখন পাবে? ও যখন ব্যাংকে টাকাটা সাবমিট করবে, ডকুমেন্টটা সাবমিট করবে, তখন সেই টাকাটা পাবে। এখন দে আর ইন ডাউট whether বাংলাদেশ থেকে কোনো বায়ার এলসি দিলে তার টাকাটা পাবে কিনা, মালের টাকাটা পাবে কিনা, দে আর নট এনশিওর না। সেই জন্য অ্যাড কনফার্মেশন চায়। এটাতে আমাদের কস্ট বেড়ে যাচ্ছে। ইলেকশন হয়ে যায়, ইলেক্টেড গভর্নমেন্ট। আপনি কি মনে হয়, এই প্রশ্নেই যাচ্ছিলাম, যে আপনি কি মনে করেন যে রাজনৈতিক সরকার যদি আসে তাহলে এই ক্ষেত্রে আপনাদের ব্যবসা করাটা আরো সহজ হয়ে যাবে? অবভিয়াসলি। যেমন ধরেন আমাদের ওই মিরসরাই ভিজিটে আমরা একটা জয়েন্ট ভেঞ্চার করছিলাম জাপানিজ একটা কোম্পানির সঙ্গে। রিসাইকেলিং ইলেকট্রনিক কম্পোনেন্টস, তোরাও ইভেন $1.1 million সে অলরেডি ডিমিট করে দিচ্ছে। তো ওরা এখন বলতেছে যে ইলেক্টেড গভর্নমেন্ট আসলে দে উইল স্টার্ট দি ওয়ার্ক। এই ধরনের অনেক ফরেন ইনভেস্টমেন্ট অনলাইন হোল্ড অফ ইয়ার্স। বাংলাদেশে তরুণদের জন্য বা কিংবা দেশবাসীর জন্য বর্তমানে একজন নাগরিক, একজন শিল্পপতি, একজন ব্যবসায়ী, বাংলাদেশের দেশবাসীর উদ্দেশ্যে আপনার যদি আসলে কোনো উপদেশ দেওয়ার থাকে কিংবা মতামত দেওয়ার থাকে। আগে আমাদের বয়সে যারা আছে, আমরা ইয়াং জেনারেশনকে মনে করতাম তারা শুধু মোবাইলের মধ্যে আছে, হ্যাঁ। অ্যাকচুয়ালি তারা যে রিভলিউশনটা, যে চেঞ্জটা এনে দিচ্ছে আমাদের জন্য, যে সুযোগ এনে দিচ্ছে, এটা আমরা কোনোদিন চিন্তাও করি নাই, স্বপ্নেও চিন্তা করি নাই। বাট দে কুড মেক ইট। এবং তাদের এখন দেশকে আগাই নেওয়ার জন্য তাদেরকে আগে আসতে হবে। এই যে ডক্টর ইউনূস সাহেব সবসময় বলে, উপদেষ্টা হওয়ার আগে থেকে বলে, don't look for the job, try to build yourself job provider হতে, not to seeking job সবার জন্য না, জব তৈরি করার জন্য চিন্তা করো। এখন তাদেরকে দুটাই মেইন কথা, সেটা হলো অনেস্টি এন্ড হার্ড ওয়ার্ক। ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে এতক্ষণ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, শুনছিলাম একজন শিল্পপতির কাছে, এবং তিনি হাতে কলমে দেখিয়ে দিলেন যে আসলে চাইলেই, এবং তার একটি কথা কোট করেই বলতে চাই যে বাংলাদেশে আসলে এত ব্যবসা করার এত সেক্টর আছে, যা উনি বললেন যে হিউজ সেক্টর, এবং সেই জায়গাটা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটি হলো তিনি আমাদেরকে তাৎক্ষণিকভাবে একটি উদাহরণ কিন্তু দিয়ে দিলেন যে কয়লার পরিবর্তে কিভাবে এনভায়রনমেন্টকে ঠিক রেখে, যেটা ক্লাইমেট চেঞ্জ নিয়ে এখন আমরা সকলেই উদ্গ্রীব, সেই ক্লাইমেট চেঞ্জকে রুখে দেওয়ার জন্য কিভাবে একটি ইনোভেশন করা যায় সেটি কিন্তু উনি আমাদের সামনেই রাখলেন। এবং এই যে উদ্ভাবনগুলো, এগুলোর মাধ্যমেই আসলে এগিয়ে যেতে পারে আমার বাংলাদেশ। নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মোহনা টিভির সাথেই থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।